বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু শিকদার স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গাণিতিক সমস্যার তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। তৃতীয় পর্বের প্রথম সমস্যাটি হচ্ছে ৬০০ টাকার ৬ বছরের সরল মুনাফা ১৮০ টাকা হলে সরল সুদের হার কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রবলেম নং 47 ওকে। এ ধরনের অঙ্ক করতে গেলে আমাদেরকে অর্থাৎ সরল মুনাফার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি এন আর অথবা পি আর এন, আমরা যাই বলি। ওকে, এখানে আই হচ্ছে সরল মুনাফা বা ইন্টারেস্ট যেটা মুনাফা, পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল বা মূলধন, এন হচ্ছে টাইম বা সময়, আর আর হচ্ছে মুনাফার হার, যাকে ইংরেজিতে বলা হয় রেট অফ ইন্টারেস্ট। ওকে, যদি মুনাফা অর্থাৎ এই সরল মুনাফা সংক্রান্ত কোনো অঙ্ক আসে, তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করে করব। আচ্ছা দেখো, প্রশ্নে প্রথম দেয়া আছে ৬০০ টাকা। ওকে, এই ৬০০ টাকাটা কি? ৬০০ টাকার ৬ বছরের সরল মুনাফা ১৮০ টাকা। তাহলে এখানে ৬০০ টাকাটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, ওকে, পি, রাইট। আর এই ৬ বছর হচ্ছে সময়, এন। আর সুদ হচ্ছে ১৮০ টাকা, মানে আই ইজ ইকুয়াল টু 180। আমাকে কি বের করতে বলেছে? দেখো, সুদের হার মানে কি বের করতে হবে? আর, ওকে, রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখান থেকে যদি আমি বের করতে চাই, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, পি এন আর ইজ ইকুয়াল টু আই, রাইট, লেখা যায়। ইমপ্লাইজ দ্যাট, এটাকে আবার লেখা যায়, আমি যেহেতু আর বের করব, আর ইজ ইকুয়াল টু হবে আই বাই কি, পি এনটা নিচে চলে যাবে, এবং রেট অফ ইন্টারেস্ট বের করতে হলে আমাকে 100% দ্বারা কি গুণ করতে হবে, 100% দ্বারা গুণ করতে হবে। এই হচ্ছে আমার সূত্রটা। আচ্ছা, এখন আমি যদি লিখি, সুতরাং আর ইজ ইকুয়াল টু আই বাই পি এন ইন্টু 100%। আই কত? আই হচ্ছে আমার 180, রাইট, 180, এই যে 180। পি কত? এই পি হচ্ছে ৬০০ টাকা। ওকে, ৬০০ গুণ পি এন, এন হচ্ছে কত? এখানে ৬, এন হলো ৬, ওকে, আর ইন্টু হচ্ছে 100%। তাহলে 100 দিয়ে যদি 600কে কাটি, তাহলে যাবে 6 বার। ওকে, এই 6 দিয়ে যদি আবার 180কে কাটি, তাহলে হবে 318, 30 বার। এই 6 দিয়ে 30কে কাটলে হবে 5 বার। দ্যাট মিনস আই ইজ ইকুয়াল টু 5%। এই পার্সেন্টটা কিন্তু থেকে যাবে। তাহলে আমার রেজাল্টটা হচ্ছে কি, এই 47-এর ক। ওকে, 47-এর ক। ওকে, এবার দেখি 48 নং সমস্যাটি। ওকে, আচ্ছা, 48 নং সমস্যাটি হচ্ছে, এ ধরনের অঙ্ক প্রায় আসতে দেখা যায়। কোনো আসল 3 বছরে সুদে আসলে 460 টাকা এবং 5 বছরে সুদে আসলে 500 টাকা হয়, শতকরা সুদের হার কত? রাইট, এখানেও কিন্তু এই রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আর এর মান বের করতে বলেছে, সুদের হার আর এর মান বের করতে বলেছে। আচ্ছা, কোনো আসল 3 বছরে সুদে আসলে কত? 460 টাকা। এর মানে কি? এর মানে হচ্ছে আসল এবং 3 বছরের সুদ মিলে কত টাকা হয়? 360 টাকা হয়। আবার 5 বছরে সুদে আসলে 500 টাকা। এর মানে কি? এর মানে হচ্ছে আসল প্লাস 5 বছরের সুদ হচ্ছে কত? 500 টাকা। ওকে, এই দুটা জিনিস দিয়ে আছে। এখান থেকে কি করতে হবে?
শতকরা সুদের হার বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি প্রথম লিখব, যদি এই 48 নং, রাইট, তাহলে লিখব আসল যোগ 5 বছরের টাকা লিখি, আসল যোগ 5 বছরের মুনাফা। মুনাফা কত? মুনাফা সমান হচ্ছে 500 টাকা, রাইট। আবার আসল যোগ কয় বছর? 3 বছরের মুনাফা সমান হবে কত? 460 টাকা। ওকে, এখানে যদি আমি বিয়োগ করে দিই তাহলে আসল আসল ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি 2 বছরের মুনাফা সমান হচ্ছে কত? 40 টাকা, রাইট। 2 বছরের মুনাফাটা আমি বের করলাম 40 টাকা। আমাকে কিন্তু সুদের হারটা বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমি 1 বছরের মুনাফাটা বের করে ফেলি, তাহলে কত হবে? 40 টাকা। এখন আমি যদি এখানে 5 বছর এবং 3 বছর রয়েছে, আমি যদি 5 বছরেরটা বের করে ফেলি, 5 বছরের মুনাফা হবে 2 40 গুণ কত? 5, এত টাকা, মানে কত? 20 দুগুণে 40। ওকে, আর এখানে থাকছে কত? 5 20 হচ্ছে 100 টাকা। আচ্ছা, এখন এখানে কিন্তু আমি আসলটা বের করে ফেলতে পারি। কীভাবে? দেখো, আসল প্লাস 5 বছরের মুনাফা হচ্ছে 500 টাকা। তো এখন আমি কিন্তু বের করে ফেলছি 5 বছরের মুনাফা হচ্ছে 100 টাকা। তাহলে এই 5 বছরের মুনাফা 100 টাকা কিন্তু এই 500 টাকার ভিতরে কি রয়েছে। আমি যদি এই 500 টাকা থেকে 5 বছরের মুনাফাটা বাদ দিয়ে দিই তাহলে কি আসলটা থাকবে। তাহলে আমি লিখব, সুতরাং আসল সমান 500 বিয়োগ 100 টাকা সমান কত? 400 টাকা। ওকে, 400 টাকা বের করে ফেললাম। আমার উত্তরে কিন্তু বলেছে কি বের করার জন্য? মুনাফার হার বের করার জন্য। হ্যাঁ, আমাকে উত্তরে কি বেরোচ্ছে? সুদের হার বের করার জন্য, বা মুনাফার হার বের করার জন্য। ওকে, এখানে সুদ ছিল, আমি মুনাফা লিখে ফেলেছি, যা আছে তাই হবে। তাহলে এখন তো আমি মুনাফার হার সূত্রটা কি? আচ্ছা, সূত্র জানা আছে I ইজ ইকুয়াল টু কি? PNR, রাইট। আমরা জানি কি? জানা আছে I ইজ ইকুয়াল টু PNR। ওকে, ইমপ্লাইজ দ্যাট এটাকে লেখা যায় PNR ইজ ইকুয়াল টু হচ্ছে কি? I। ওকে, আবার যদি এভাবে লিখি, ইমপ্লাইজ দ্যাট আমাকে আর এর মানটা বের করতে বলছে, আর ইজ ইকুয়াল টু I বাই কি? PN। ওকে, আচ্ছা, I বাই PN। এখন আর বের করতে বললে কিন্তু আমরা কি করি? 100% দিয়ে কি করি? গুণ করি, রাইট। আচ্ছা, ইমপ্লাইজ দ্যাট আর ইজ ইকুয়াল টু, মানগুলো বসাই ফেলি। I এর মান কত? এখানে এই যে দেখো, 5 বছরের মুনাফা হচ্ছে কত? 100 টাকা। তাহলে I হবে কত? 100, রাইট। আর P হচ্ছে কত? আসল কত বের করেছি? আসল হচ্ছে 400 টাকা। 400 গুণ সময়টা কত? এই সময়টা কত? এই 5 বছর। N হচ্ছে 5 বছর, ইন্টু হবে 100%। ওকে, আচ্ছা, এবার যদি আমরা করি, দেখো, 100 দিয়ে 400কে কাটলাম কত? 4 বার। 4 দিয়ে 100কে কাটলাম কত? 25 বার। 5 দিয়ে 25কে কাটলাম 5 বার।
সুতরাং আর সমান কত বের হলো? 5%। আচ্ছা, আর সমান মুনাফার হার 5% বের হলো। তাহলে আমার অঙ্কে কি 5% কিন্তু অলরেডি রয়েছে। এই হচ্ছে 5% আনসার। ওকে, এবার চলে যাব 49 নং সমস্যা। 49 নং সমস্যা। ওকে, 49 প্রবলেম নং 49। দেখো 49 হচ্ছে এক ব্যক্তি সম্পত্তির 3/2 অংশ পুত্রকে এবং 3/1 অংশ কন্যাকে দিলেন। ওকে, 3/2 অংশ কাকে দিলেন? পুত্রকে। আর 3/1 অংশ কাকে দিলেন? কন্যাকে। আচ্ছা, 3টা ভাগের মধ্যে 2 ভাগ বেশি নাকি 3 ভাগের 1 ভাগ বেশি? নিশ্চয়ই 3/2 ভাগ বেশি। আচ্ছা, তাহলে বোঝা গেল কি পুত্রকে তিনি সম্পত্তি বেশি দিয়েছিলেন, তাই না? আচ্ছা, সম্পত্তিকে ভাগ করে সম্পত্তির অংশ কাকে দিলেন বেশি? পুত্রকে। কন্যাকে কম দিলেন, মানে 3টা ভাগের মধ্যে 2 ভাগ দিলেন পুত্রকে এবং 3টা ভাগের মধ্যে 1 ভাগ দিলেন কন্যাকে। ওকে, তাহলে কতটুকু কন্যা থেকে পুত্রকে কতটুকু সম্পত্তি বেশি দিলেন, কত অংশ সম্পত্তি বেশি দিলেন সেটা আমরা বের করতে পারি। কিভাবে? পুত্রকে 3/2 অংশ দিয়েছেন আর কন্যাকে 3/1 অংশ দিয়েছেন। তাহলে পুত্রের সম্পত্তি থেকে যদি কন্যার 3/1 অংশ সম্পত্তি বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকবে সেটাই কি পুত্রকে বেশি দেওয়া হয়েছে। আচ্ছা, কন্যা পুত্র অপেক্ষা, এখানে আবার একটা কথা আছে, এই কন্যা পুত্র অপেক্ষা 1500 টাকা কম পেল। কন্যা পুত্র অপেক্ষা 1500 টাকা কম পেল মানে পুত্র কন্যা অপেক্ষা 1500 টাকা বেশি পেল। তাহলে পুত্রের সম্পত্তি থেকে কন্যা সম্পত্তি বাদ দিলে যে সম্পত্তিটা পুত্র কন্যা থেকে যে সম্পত্তিটা বেশি পেল সেই সম্পত্তিটার মূল্য কত? 1500 টাকা, তাই না? আশা করি বোঝা গেছে। সম্পত্তি বেশি পেয়েছে পুত্র, কম পেয়েছে কন্যা। তাহলে মূল্য তো এই যে মূল্য দেয়া আছে, দেখো এই যে বেশি যে সম্পত্তিটা পেয়েছে সেই বেশি সম্পত্তিটার মূল্য কত? 1500 টাকা। তাহলে আমরা প্রথম এইভাবে বের করব যে এই বেশি পেল কত? এই পুত্র পেল 3/2, রাইট, আর কন্যা পেল কত? 3/1। হ্যাঁ, তাহলে লসাগু করলে এখানে 2 বিয়োগ 1, দ্যাট মিনস কত? 3/1 অংশ। এই এত 3/1 অংশ সম্পত্তি কি পুত্র বেশি পেল। আর প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই 3/1 অংশ অতিরিক্ত যে সম্পত্তি, 3/1 অংশ সম্পত্তির মূল্য কত? 3/1 অংশ সমান হচ্ছে কত? এই যে 1500 টাকা। ওকে, 1500 টাকা। সুতরাং তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত হবে? তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য হবে এইটা উল্টে যাবে 3 গুণ 1500 টাকা সমান হচ্ছে 3 15 45 আর 200 4500 টাকা। ওকে, টোটাল সম্পত্তির মূল্য। আমার এখানে কিন্তু সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত সেটাই চেয়েছে। তাহলে আমার রেজাল্টটা কত হবে? খ 4500 টাকা। তারপর 50 নং সমস্যাটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল দেয়া আছে। গুণফল 1536। সংখ্যা দুটির লসাগু দেয়া আছে 96। তাহলে গসাগু কত? সংখ্যা দুটির গসাগু বের করতে বলেছে। ওকে, আচ্ছা, এই টাইপের অঙ্ক আসলে এই টাইপের অঙ্কের একটা সূত্র রয়েছে। সূত্রটি হলো দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। এখানে যদি 3টা আইটেমের মধ্যে যে কোনো 2টা আইটেম দেওয়া থাকে, অর্থাৎ যদি লসাগু ও গসাগু দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটির গুণফল বের করা যাবে। আবার যদি গুণফল এবং লসাগু দেওয়া থাকে তাহলে গসাগু বের করা যাবে। আবার যদি গুণফল এবং গসাগু দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটির লসাগু বের করা যাবে। ওকে, তাহলে এই হচ্ছে 50 নং সমস্যা। তাহলে আমাকে কি বের করতে বলেছে? গসাগু। তাহলে গসাগু, রাইট, গসাগু সমান কি হবে? সংখ্যা দুটির গুণফল
গুণফল হচ্ছে এত, গুণফল ভাগ হবে লসাগু। লসাগু মানে কি 96। অর্থাৎ এটাকে যদি আমরা কি করি, ভাগ করি, তাহলে ফল পাবো কত, 96 দিয়ে যদি 1536কে ভাগ করি তাহলে ফলটা হবে 16, রাইট। তাহলে ফল কত, 16। তো 16 আমাদের রেজাল্ট রয়েছে কিনা, এই যে 50-এর গ 16, রাইট। আচ্ছা, এবার হচ্ছে 51 নং সমস্যা। ওকে, আচ্ছা, 51 নং সমস্যা হলো পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে, পিতা ও মাতা দুইজনের বয়সের গড় হচ্ছে 42 বছর। তাহলে কিন্তু আমরা দুইজনের বয়সের গড় থেকে দুইজনের মোট বয়স বের করতে পারি। গড় বয়সকে সংখ্যা দিয়ে গুণ করলেই কিন্তু মোট বয়স বের হয়ে যায়। তাহলে পিতা ও মাতার গড় বয়স 42 হলে পিতা ও মাতার মোট বয়স হবে 42 গুণ 2, দ্যাট মিনস 84 বছর। ওকে, আচ্ছা, আমি 51 নম্বর যদি লিখি, তাহলে পিতা ও মাতার মোট বয়সটা কত বের হলো, মোট বয়স হবে 42 গুণ 2 সমান হচ্ছে 84 বছর, রাইট। আচ্ছা, আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় হচ্ছে 32 বছর। তাহলে এবার হচ্ছে 3 জন, তাহলে 3 জনের মোট বয়সটা কত হবে, 3 জনের মোট বয়সটা বের করি, রাইট। গড় বয়স কত, 32, তাহলে 3 জনের মোট বয়সটা কত হবে, 3 3 9, 3 2 6, তো বছর। ওকে, বলছে পুত্রের বয়স কত, এখানে এই 84-র মধ্যে আছে কি পিতা ও মাতা, আর 96-র মধ্যে কি রয়েছে, পিতা মাতা ও পুত্র। তাহলে পুত্রের বয়সটা কিভাবে বের করা যায়, পুত্রের বয়সটা হবে, পুত্রের বয়স সমান এই 96 থেকে যদি, মানে পিতা মাতা ও পুত্রের বয়স থেকে যদি আমি পিতা ও মাতার বয়সটা বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু কি পুত্রের বয়সটা বের হয়ে যাচ্ছে। তাহলে 4 আছে 6 হবে, 2 হলে 8 আছে 9 হবে, 1 হলে, তাহলে পুত্রের বয়স কত, 12 বছর, রাইট। তাহলে পুত্রের বয়স কত, 12 বছর। আচ্ছা, আমার এখানে রয়েছে এই যে গয়েরটা হচ্ছে আনসার 12 বছর। এবার হচ্ছে 52, 52 নম্বর, কেমন। আচ্ছা, 52 নং সমস্যাটি হচ্ছে যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলে, ওই পরিমাণ খাদ্যেই 15 জনের চলে 40 দিন, কিছু খাদ্যে ওই পরিমাণ খাদ্যেই, তার মানে খাদ্য চেঞ্জ হয় না, 40 জন লোকের কতদিন চলবে, রাইট। তাহলে উত্তরে কি বের করতে বলেছে, দিন, সময় বের করতে বলেছে। তাহলে আমি প্রথম লাইনটাকে সময় বের করতে বলছে, তাহলে আমার কোনো চেঞ্জ করা লাগবে না। তাহলে আমি লিখতে পারি খাদ্যে 15 জন লোকের, মানে কিছু খাদ্যে 15 জন লোকের চলে 40 দিন, একজন লোকের চলবে কি কম না বেশি, আরও বেশি দিন, ঠিক না। নির্দিষ্ট খাদ্যে, একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্যে 15 জনের চলে কতদিন, 40 দিন। তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ খাদ্যে একজনের কি 40 দিন চলবে, ওই খাবার তো একজন যদি খেতে চায় তাহলে তার অনেক সময় লাগবে, তাহলে কি হবে, বেশি হলে গুণ, তাহলে হবে 40 গুণ 15। এবার 40 জনের কতদিন লাগবে, একজনের, ওই নির্দিষ্ট খাদ্য একজনের খেয়ে শেষ করতে যে সময় লাগে 40 জনের কি সেই সময় লাগবে, আরও আগে শেষ করতে পারবে, 40 দিয়ে হবে ভাগ। এটা আমি একটু করছি, এটার সমাধানটা হবে এমন। 52 নম্বর, নির্দিষ্ট খাদ্যে 15 জনের চলে, 15 জনের চলে কতদিন, 40 দিন, 40 দিন। ওকে,
নির্দিষ্ট খাদ্যে 15 জনের চলে 40 দিন, নির্দিষ্ট খাদ্যে একজনের চলে, একজনের তো আরও বেশি দিন চলবে, তাই না? কিছু নির্দিষ্ট খাদ্যে যদি 15 জন লোকের চলে 40 দিন, তাহলে ওই পরিমাণ নির্দিষ্ট খাদ্যে, একই খাদ্যে একজনের কি কম সময় চলবে না বেশি দিন চলবে? অনেক বেশি সময়। নির্দিষ্ট খাদ্যে আমার এখানে কত বের করতে বলেছে? আমার এখানে বলেছে 40 জন লোকের কত দিন চলবে, চলে 40 জন লোকের চলে। একজনের যদি 40 গুণ 15 দিন সময় লাগে নির্দিষ্ট খাদ্যে শেষ করতে, তাহলে 40 জন কি ওই দিনই শেষ করবে নাকি কম না বেশি? তাদের কি কম সময় লাগবে না বেশি সময় লাগবে? আরও অনেক কম সময় লাগবে, তাই না? ওকে, তাহলে উপরে হবে 40 গুণ 15 তো আগেই ছিল, আর এখন যেহেতু কম লাগবে 40টা নিচে গিয়ে গুণ হবে, তাহলে 40 ক্যান্সেল, সমান কত? 15 দিন, রাইট? 15 দিন। আচ্ছা, আমার উত্তরে রয়েছে কিনা দেখি। 15 দিন, এই যে 52 ক হচ্ছে 15 দিন। নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে 20% ক্ষতি হলো। নির্দিষ্ট দামে একটা দ্রব্য কি নির্দিষ্ট দামে একটা দ্রব্য বিক্রি করাতে 20% ক্ষতি হয়েছে। কত? 20% ক্ষতি হলো। এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10% লাভ হতো। ওকে, দ্রব্যটির ক্রয়মূল্য কত ছিল? এটা প্রবলেম নাম্বার 53 নম্বর। ওকে, আচ্ছা, এখন এই যে 20% ক্ষতিতে আগে বিক্রয় মূল্য বের করি, আবার 10% লাভেও বিক্রয় মূল্য বের করি। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্যটা কত হবে? 20% ক্ষতিতে বিক্রয় মূল্যটা কত হবে? 100 যোগ 20, তাই না? বা 120 টাকা। আবার এটা গেল 20%, সরি ক্ষতিতে হলে কি হবে? বিয়োগ, তাই না? 20% ক্ষতিতে, তাহলে বিয়োগ হলে কত হবে? 80 টাকা, রাইট? 80 টাকা 20% ক্ষতিতে, এটা হল ক্ষতি। এবার কত? 10% লাভ। 10% লাভে বিক্রয় মূল্যটা কত হবে? লাভে বিক্রয় মূল্য হবে যোগ 100 যোগ 10 বা 110 টাকা। ওকে, 110 টাকা। তাহলে অধিক বিক্রয় মূল্য বেশি কত? অধিক বিক্রয় মূল্য কত হবে? অধিক বিক্রয় মূল্য 110 বিয়োগ হবে কত? 110 বিয়োগ হবে 80 টাকা, সমান কত? 30 টাকা। অধিক বিক্রয় মূল্য কত? 110 বিয়োগ 80 হলো কত? 30 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য কত জানতে চেয়েছে। আচ্ছা, অধিক বিক্রয় মূল্য, অধিক বিক্রয় মূল্য 30 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, রাইট? অধিক বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100, নিচে হলো 30, এত টাকা। অধিক বিক্রয় মূল্য আমার এখানে কত দেওয়া আছে? 60 টাকা। 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 60 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? নিচে 30, উপরে হবে 100 গুণ 60, 30 দুগুণে 60 সমান হলো কত? 200 টাকা। ওকে, তাহলে আমার দ্রব্যটির ক্রয় মূল্য কত? 200 টাকা, অর্থাৎ কয়েকটা হবে রেজাল্ট। এবার 54 নং সমস্যা। 54 নং সমস্যাটি হলো 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত হচ্ছে 2:1। আম যদি হয় 2 ভাগ, তাহলে কমলা হয় 1 ভাগ। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি
1:2 হবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে 54 নং সমস্যা। অনুপাতটা কত দেওয়া আছে? 2 অনুপাত আম অনুপাত কমলা হলো 2:1। ওকে, তো অনুপাতের রাশি দুইটির সমষ্টি কত? সমষ্টি হবে 2 + 1 সমান হলো 3। ওকে, 3। তাহলে এখন রসটা কত? এই মিশ্রণটা হচ্ছে 60 লিটার। তাহলে এই 60 লিটারের মধ্যে আম কত লিটার আর কমলা কত লিটার সেটা যদি বের করি তাহলে হবে আম হবে 60 এর 3/2 এত লিটার সমান হলো 40 কি লিটার। আমের পরে কি হবে? সরি, প্রথম আম ঠিক আছে, তারপর হবে কমলা কত লিটার দেখি? 60 এর 3/1 লিটার সমান হলো 3 × 20 = 60, মানে কি 20 লিটার। ওকে, এ হলো 20 লিটার। তাহলে পরের অংশটা কি বলেছে দেখো, কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে? তাহলে কি বৃদ্ধি করতে হবে? কমলার রসের পরিমাণটা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ এই কমলা যে 20 লিটার আছে এটাকে বৃদ্ধি করতে হবে। যদি বৃদ্ধি করি আম কিন্তু 40 লিটার ঠিক থাকবে, বৃদ্ধি করলে অনুপাতটি হবে 1:2। তাহলে আমি কি লিখতে পারি? এই যে দেখো, আম কিন্তু 40 লিটার ঠিক আছে, তাহলে বৃদ্ধি করব কাকে? এই কমলার সাথে মনে করলাম আমি 1 লিটার বৃদ্ধি করে দিলাম। তাহলে আমার অনুপাতটা কত হবে? 1:2। আগে কিন্তু ছিল 2:1, রাইট? এটা আমি প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি, প্রশ্ন মতে। ওকে, বা আমরা জানি কি অনুপাতের প্রথম রাশিটা উপরে হয় আর দ্বিতীয় রাশিটা হয় নিচে। ওকে, প্রথম রাশিটা উপরে, দ্বিতীয় রাশিটা হয় নিচে। এখন আমরা যদি গুণ করি তাহলে হবে কি 20 + x সমান হবে 40 দুগুণে কি 80। তাহলে x সমান হবে 80 - 20, সুতরাং x সমান হচ্ছে কত? 60, রাইট? 60। তার মানে আমার কি করতে হবে? কমলা কত লিটার যোগ করতে হবে? 60 লিটার, রাইট? তাহলে আমার উত্তর হবে কয়েকটা। ওকে, এবার হচ্ছে 55 নং সমস্যা। 55 নং সমস্যাটি হলো 560 টাকার একটি চেয়ার কিনে 560 টাকা দিয়ে একটা চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? আচ্ছা, এ হচ্ছে 55 নং সমস্যা, রাইট? এখন 25% লাভ করতে হলে 25% আর 560 টাকা দিয়ে একটা চেয়ার কিনলো, তাহলে চেয়ারের ক্রয় মূল্য হচ্ছে 560 টাকা। এখন আমরা 25% লাভে বিক্রয় মূল্যটা বের করি। 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 + 25 টাকা সমান হলো 125 টাকা, রাইট? 125 টাকা। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে? কত টাকায় বিক্রয় করলে বিক্রয় মূল্য বের করতে বলেছে। 560 টাকা দিয়ে চেয়ারটা কিনেছে, তাহলে এই চেয়ারটা কত টাকায় বিক্রয় করলে তার 25% লাভ হবে? তো লাভ করতে হলে নিশ্চয়ই 560 টাকার চেয়ে বেশি টাকায় বিক্রয় করতে হবে। আচ্ছা, ওকে, তাহলে বিক্রয় মূল্য বের করতে বলেছে। এখানে এটা হচ্ছে কি বিক্রয় মূল্য যখন, আচ্ছা, ক্রয় মূল্য যখন 100 টাকা তখন কিন্তু বিক্রয় মূল্য কি 125 টাকা। ক্রয় মূল্য যখন 1 টাকা তখন বিক্রয় মূল্য কত? আর ক্রয় মূল্য যখন 560 টাকা তখন ক্রয় মূল্য যখন নাকি ক্রয় মূল্য
100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 125 টাকা, রাইট। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য নিচে 100, উপরে হইল 125 টাকা। সুতরাং ক্রয় মূল্য কত? 560 টাকা হবে। বিক্রয় মূল্য 100 আর হলো 25 গুণ হলো 560 টাকা। 5 25 125, 25 দিয়ে কাটলাম, 4 25 25 দিয়ে যদি কাটি তাহলে 5 25 125, আর এটা হচ্ছে 4 25 100। 4 দিয়ে 56কে কাটলে 4 14 56, একটা 0 140। তাহলে দাঁড়ালো কি মূলত সমান 5 14 70, একটা 0, তাহলে 700 টাকা, রাইট। তাহলে এই চেয়ারটা যদি 560 টাকা দিয়ে কিনে থাকে তাহলে সেটাকে 700 টাকা বিক্রয় করতে হবে। কারণ কি? কারণ সে তো এখন 25% লাভ করতে চায়। অর্থাৎ 560 টাকার চেয়ার যদি 560 টাকার কেনা চেয়ারে যদি 25% লাভ করতে চায় তাহলে অবশ্যই সেটাকে তার 700 টাকায় বিক্রয় করতে হবে। আচ্ছা, দেখি আমার উত্তরটা। তাহলে এই যে 55, এই 55 হচ্ছে কি ক 700 টাকা, রাইট। এই 700 টাকা হবে ফল। আচ্ছা, এবার যাব 56। বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পরে কত টাকা মুনাফা দিল? 1680 টাকা মুনাফা দিল। তারা আসল কত ছিল? আসলটা বের করতে বলছে। আচ্ছা, আচ্ছা, এই হলো প্রবলেমটা, 56 নম্বর। হ্যাঁ, তো মুনাফার হার দেওয়া আছে, এটা হচ্ছে কি আর, রাইট। এটা হচ্ছে আর, কিছু টাকা নিয়ে 1 বছর পর সময় দেওয়া আছে, এন হলে 1 বছর, আর এটা হলো কি আই দেওয়া আছে। আসল কত ছিল? পি বের করতে বলছে। তো আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর এন, রাইট। implies that P R N is equal to কি I, right? আচ্ছা, implies that P is equal to কি হবে? I by R N, ওকে। আচ্ছা, এখন যদি আমি মানটা বসিয়ে দিই তাহলে কি হবে দেখেন, এখানে আই হচ্ছে কত? 1680, ওকে। আর আর এন, আর হচ্ছে কত? 15%। 15% পার্সেন্ট মানে কত? পার্সেন্ট মানে হচ্ছে 100/1, ওকে। আর এন, এন মানে কত? সময়, 1 বছর, ওকে। এই এখন যদি আমি 15 দিয়ে যদি 1680কে ভাগ করি তাহলে হবে এই 15কে 15, 18 থাকে, আবার 15কে 15 থাকে হচ্ছে 3 0 30, তাহলে 15 দুগুণে 30, কত হলো? 112, ওকে। তাহলে উপরে হলো 112 আর গুণ নিচে হলো কি 100/1, মানে এটা উল্টে হয়ে যাবে 1/100। তার মানে আমার টাকার পরিমাণটা কত হচ্ছে? 11,200 টাকা, রাইট। তাহলে আমার আসল কত বের হলো? 11,200 টাকা আসল। দেখি আমার আসল 11,200 টাকা আছে কিনা।
এই যে ক্ষয়েরটা 11,200 টাকা আসল। ওকে, 56 নং শেষ। এবার যাব 57 নং সমস্যায়। ওকে, প্রবলেম 57। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাদের বর্তমান বয়স হবে কত কত সেটা বের করতে বলছে। আচ্ছা, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাতটা কত দেওয়া আছে? 7:2। তাহলে আমরা পিতার বর্তমান বয়সটা ধরে নিতে পারি। পিতার হবে বর্তমান বয়স, পিতার বর্তমান বয়সটা ধরে নিই। বর্তমান বয়স কত ধরলাম? 7x বছর। ওকে, 7x বছর। এবং পুত্রের বর্তমান বয়সটা ধরে নিলাম, পুত্রের বর্তমান বয়সটা ধরে নিলাম কত? 2x বছর। ওকে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 5 বছর পরে, 5 বছর পরে তাহলে তাদের বয়সটা কত হয়? 5 বছর পরে পিতার হবে কত? 7x যোগ 5 না, এত বছর। আর পুত্রের হবে 2x যোগ 5 এত বছর। কিন্তু প্রশ্নে বলেছে এই যে এদের অনুপাত 7x যোগ 5 এই বয়সটার অনুপাত, আর 2x যোগ 5 এই দুইজনের বয়সের অনুপাত কত? 5 বছর পরে তাদের বয়সের অনুপাতটা প্রশ্নে বলেছে 8:3, রাইট? এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অনুপাতে প্রথম রাশি যাবে উপরে আর দ্বিতীয় রাশি যাবে নিচে, রাইট? ইকুয়াল টু এখানে হবে 8 আর এখানে হবে 3, অর্থাৎ যদি গুণ করি আর গুণন করি তাহলে হবে 3 × 7 = 21x প্লাস 15 সমান হবে 16x প্লাস 5 40, রাইট? আচ্ছা, তাহলে 21x বিয়োগ 16x সমান 40 বিয়োগ হচ্ছে 15। 16 21 কত? 5x, 5x সমান হবে কত? 25, ইমপ্লাইজ দ্যাট x সমান কত হবে তাহলে? 5। ওকে, x সমান 5। প্রশ্নে কিন্তু বলেছে তাদের বর্তমান বয়স কত হবে। তাহলে পিতার x এর মান কিন্তু আমি 5 পেয়ে গেলাম। তাহলে পিতার বর্তমান বয়স কত? 7x না? তাহলে 7x মানে কি? 7x মানে হচ্ছে 7 গুণ 5 সমান হলো 35 বছর, রাইট? আর 2x মানে কি? 2x মানে 2 গুণ 5 সমান হলো কি? 10 বছর। ওকে, তাহলে পিতার বয়স কত? 35 আর পুত্রের বয়স হচ্ছে 10 বছর। 35 আর 10। এখন আমি দেখি আছে কিনা। এই যে দেখো, ক্ষয়ে রয়েছে 35 আর 10। ওকে, এটা আনসার। তারপরে 58 নং সমস্যা। 58 নং সমস্যাটি হলো এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে 5:3 এবং তার মাসিক সঞ্চয় হলো 10,000 টাকা। তিনি মাসে কত টাকা আয় করেন? আচ্ছা, আমি যদি এটা এখানে লিখি 58 নং। ওকে, 58 নং। তো আয় অনুপাত ব্যয় দেওয়া আছে কত? আয় অনুপাত ব্যয় কত দেওয়া আছে? 5:3। তো মনে করি আয় হলো 5x টাকা আর ব্যয় হলো, এটা মনে করে নিলাম আমি, ব্যয় হলো কত? 3x টাকা, রাইট? তাহলে আয় থেকে যদি ব্যয় বাদ দিই তাহলে কি হবে? সঞ্চয় বেরিয়ে আসবে। সঞ্চয় সমান কত? 5x বিয়োগ 3x সমান হলো কত? 2x টাকা। এটা হলো তার সঞ্চয়।
কিন্তু প্রশ্নের সঞ্চয় মাসিক সঞ্চয়, এটা হলো মাসিক সঞ্চয়, কিন্তু প্রশ্নে মাসিক সঞ্চয় কত বলেছে? 10,000 টাকা। তাহলে আমি কি লিখতে পারি? প্রশ্ন মধ্যে 2x সমান কত হবে? 10,000 টাকা। সুতরাং x সমান কত হবে? x সমান হবে 5,000 টাকা। x সমান হবে কত? 5,000 টাকা, রাইট। আচ্ছা, x সমান যদি 5,000 টাকা হয়, দেখো কি উত্তর কি চেয়েছে? তিনি মাসিক কত টাকা ব্যয় করেন, ব্যয়টা বের করতে বলছে। তাহলে ব্যয় কত? ব্যয় ধরেছি আমরা কত? 3x টাকা। তাহলে ব্যয় বের করে ফেলে আমি। ব্যয় সমান 3x বা 3 গুণ 5,000 বা কত? 15,000 টাকা। ওকে, কত? 15,000 টাকা উত্তর। আচ্ছা, দেখি আমার উত্তর আছে কিনা। 15,000 টাকা, এই হচ্ছে গ। হ্যাঁ, 15,000 টাকা, রাইট। আচ্ছা, তারপর হচ্ছে তারপর 60 নং সমস্যাটি যদি পড়ি। 60 নং সমস্যাটি হলো অপু, দীপু ও নিপু একটি কাজ যথাক্রমে 6, 10 ও 15 দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কত দিনে করতে পারবে? ওকে, 60 নং যদি করতে, তাহলে আমি এরকম 60 নম্বর। ওকে, অপু 6 দিনে করে একটি কাজ, 6 দিনে করে একটি কাজ। ওকে, সুতরাং অপু 1 দিনে করে 6 ভাগের 1 অংশ কাজ, রাইট। একই রকমভাবে যদি আমি দীপুরটা বের করি, দীপু 1 দিনে করে, দীপু 1 দিনে করে কি হবে? 10 ভাগের 1 অংশ কাজ, রাইট। এবং একইভাবে নিপু 1 দিনে করে 15 ভাগের 1 অংশ কাজ। ওকে, তাহলে 3 জনে 1 দিনে কতটুকু কাজ করে? 3 জনে, আচ্ছা আমি যদি এভাবে লিখি, 3 জনে, বানান করে লিখি, 3 জনে 1 দিনে করে, 3 জনে একত্রে কতটুকু কাজ করে? ওকে, আমার ফলে রেজাল্টে কিন্তু চেয়েছে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে, সময় বের করতে বলছে। আমি 3 জনে 1 দিনে কতটুকু কাজ করে কাজের পরিমাণটা বের করি, তাহলে সবগুলো কি যোগ হয়ে যাবে? 6 ভাগের 1 অংশ যোগ 10 ভাগের 1 অংশ যোগ 15 ভাগের 1 অংশ, 6 ভাগের 1 যোগ 10 ভাগের 1 যোগ কি? যোগ 15 ভাগের 1, এত অংশ। ওকে, তাহলে এই লসাগু কত হবে? 6, 10, 15 লসাগু কত? 6, 10, 15 লসাগু আমরা যদি বের করি, তাহলে হয়ে যাবে 6, 10, 15। আমি যদি অন্য জায়গা থেকে বের করে আনি, যে এখানে বের করতে পারি, 6, 10, 15, রাইট। 2 দিয়ে দিলে 3, 5, 15, আর 3 দিয়ে দিলে 1, 5, 15, 5 দিয়ে দিলে 1, 1, তাহলে কত? 3 দুগুণে 6, 5 6 30, 30 ভাগ দিলে 6 দিয়ে 5, ভাগ দিলে 10 দিয়ে 3, ভাগ দিলে 10 দিয়ে 2, এত অংশ। এখানে 30, 5 3 8, 2 10, 10 দিয়ে 30কে কাটলে 3, তাহলে কত অংশ কাজ? 3 ভাগের 1 অংশ কাজ। আচ্ছা,
এখন তিনজনে একত্রে আমি সময় যদি বের করি, 3/1 অংশ কাজ করে একদিনে, রাইট? 3/1 কাজ করে একদিনে। 3 জনে একত্রে সম্পূর্ণ কাজটা করবে, কি হবে? 1 আর 3 উল্টে যাবে, এতদিনে সমান হবে কত? 3 দিনে। 3 দিনে, রাইট? 3 দিনে। তাহলে আমার রেজাল্টটা হবে এই 3 দিনে, মানে হচ্ছে এই যে 3 দিনে এই ক। ওকে, কত দিনে করতে পারবে? তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? 3 দিনে করতে পারবে। ওকে, এই এবার চলে যাব 61 নং সমস্যায়। 61 নম্বর সমস্যায়, হ্যাঁ, 61 নম্বর সমস্যাটি হচ্ছে প্রবলেম নাম্বার 61। একটা দ্রব্য 25% লাভ করা হলে, মানে 25% লাভ করা হলে, মানে এই 25% লাভের ভিতরে 3টা জিনিস আছে। একটা হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা, লাভ হচ্ছে 25 টাকা, এবং বিক্রয় মূল্য হবে 125 টাকা। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নিচের কোনটি? আচ্ছা, তাহলে এই 25% লাভে বিক্রয় মূল্যটা আগে বের করি। 100 যোগ 25 টাকা সমান হলো কত? 125 টাকা, রাইট? আচ্ছা, এখন ক্রয় মূল্য, এখন কি বের করতে বলেছে দেখো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। তাহলে লিখব বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য কত? 125 অনুপাত ক্রয় মূল্য কত? 100। এখন দুইটাকেই যদি আমি 25 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে হবে 5×25 125, এটা হবে 4×25 125, কত? 5:4। তাহলে আমার প্রথমটাই হবে রেজাল্ট 5:4। ওকে, এই 5:4 হয়ে গেল। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই শিকদার স্কুলের সাথে থাকবে এবং পরবর্তী যাতে আরও ভালো এবং সুন্দর ও তোমাদের উপযোগী, অর্থাৎ তোমাদের প্রয়োজনীয়, অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় আসবে এমন ধরনের অঙ্কের সুন্দর এবং সহজ সমাধান নিয়ে যাতে আবারও তোমাদের মাঝে হাজির হতে পারি, সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।